মনে হচ্ছে যে এই মাঠটা পেরোলে আর রাস্তা নেই। ফাইনালি 1000 কিলোমিটার বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি। 1000 ক্রস করে গেছে অ্যাকচুয়ালি। অবস্থা দেখো রাস্তার, এক্ষুনি জেসিবি দিয়ে কাজ করে গেল। লিটারালি ভাই সাহেব দেখা যাচ্ছে না কিছু। ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 29th অফ মে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে জায়গাটা ঘুরতে এসেছি সেটা হচ্ছে রাবাংলার বুদ্ধা পার্ক। এপিসোডের শুরুটা একটু অন্যভাবে হলো, লর্ড বুদ্ধাকে দিয়ে। তো আজকে বেসিক্যালি আমরা হোটেল থেকে বেরিয়েছি, মানে আমাদের রাবাংলার হোমস্টে থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই ধরো 9:30টার দিকে। এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করছি এখন। জায়গাটা খুবই সুন্দর, মানে প্রত্যেকটা মনাস্ট্রি বলো বা বুদ্ধ মন্দির বলো, সব জায়গার মেইন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে শান্তি, নিস্তব্ধতা, নিরিবিলি। তো অ্যাজ ইউজুয়াল এখানেও তাই। আর ওয়েদার মোটামুটি এখনও ঠিকঠাক রয়েছে, হালকা মেঘ ঢুকছে, বাট এই ওয়েদারটা এনজয় করা যায়, ঠিক আছে। খুব বেশি জোরে আনটিল খুব জোরে বৃষ্টি চলে আসছে, ওয়েদারটা এনজয়েবল। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা কিছু একটা অর্গানিক কি একটা বললো, আখের গুড় বলছো? জ্যাম। ওটা জ্যাম, আচ্ছা অর্গানিক জ্যাম ব্রেড দিয়ে খাওয়ার জন্য। আর এমনিতে দেওয়া হচ্ছে ব্রেড, টোস্ট আর অমলেট। এখন বাজে সকাল 9:45। তো এইটা হচ্ছে আমাদের এখানকার বিল। এটা হাত লেখা বিল দিয়েছে। লজিং চার্জ 1000, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, কফি সবই চার্জেবল। টোটাল আমাদের পড়েছে 2100। আর রুম নাম্বার হচ্ছে আমাদের ছিল 103। চলো 9:36 হোমস্টে থেকে বেরোবো। ঠিক আছে দিদি, বাই বাই। চলো। এই হোমস্টে দিদির, শুধু দিদি বলে না, আরও যে কজন স্টাফ ছিল সবার বিহেভিয়ার খুবই ভালো। বাট আমরা আগে যে হোমস্টেটাতে ছিলাম, ইউকসামের হোমস্টে, ওদের মতো না। মানে ওদের সব কিছু একদম টপ নচ, সার্ভিস থেকে শুরু করে রুম, খাবার, এটা সেটা এভরিথিং। কালকের পর আজকের ফাইনালি বুদ্ধ মূর্তিটাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার। ওহ হোয়াট আ সিন। আর রাত্রিবেলা না, মানে কালকে তোমাদেরকে দেখানো হয়নি, পুরো নিচ থেকে একটা মেরুন কালারের লাইট আকাশটাকে পুরো আলোকিত করে রেখেছিল। তো বাইকগুলোকে ওখানে পার্ক করে আমরা যাচ্ছি টুয়ার্ডস বুদ্ধা পার্ক। এই দেখো এই জিনিসগুলো, এগুলো সিগনিফিকেন্সটাকে আমি আজও বুঝি না, বাট সবাই ঘোরায় তাই আমিও ঘোরাই। মজা লাগে কিন্তু। ওপেনিং টাইম হচ্ছে দেখে নাও 9টা, সুন্দর ঘড়ি দিয়ে বোঝানো রয়েছে। আর ক্লোজিং টাইম হচ্ছে 6টা। ভিডিও অ্যালবাম শুটিং 3000, ফ্লাইং ড্রোন ক্যামেরা 2000। 2000 টাকা দিয়ে ড্রোন উড়াবো? স্টুডেন্টস অ্যান্ড ডিফেন্স ফোর্সেস উইল গেট কনসেশন আফটার শোয়িং দেয়ার ভ্যালিড আইডেন্টিটি কার্ড। আমরা যদি আমাদের মেডিকেল আইডি কার্ড দেখাই, আমরা স্টুডেন্ট নেই। ফরেনার্স হচ্ছে 200, ইন্ডিয়ান আর লোকাল 80, ডিফেন্স আর ফোর্স 50, স্টুডেন্টস 20। তথাগত সাল TSAL। এইখান থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভিউ, কি অসাধারণ লাগছে। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে দেখো, এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি যেটা আমরা কালকে আমাদের হোমস্টে থেকে দেখছিলাম। এটা এত কাছ থেকে দেখছি এখন। দূর থেকে জাস্ট আইডিয়া করা যায় না এটা কতটা হিউজ, সিরিয়াসলি। মানে এটা নিচে এসে দাঁড়ালে তখন তোমরা বুঝতে পারবে, মানে লিটারালি এরকম করে দেখতে হবে মাথার উপরের দিকে আকাশ তাকিয়ে। অনেকগুলো সিঁড়ি উঠে, ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছ বুদ্ধা মূর্তিটা। তো একটু এতটা সিঁড়ি উঠে সব জ্যাকেট ফ্যাকেট পরে, রাইডিং বুট পরে, হেলমেট হাতে টায়ার্ড হয়ে গেছি, সেজন্য একটু সিঁড়িতে বসে গেলাম। আর যেটা একটু আগেই বলছিলাম তোমাদেরকে, একটু আগে ব্রাইট সানডি মর্নিং ছিল, এখন দেখো সামনে বলছিলাম না মেঘ ঢুকবে একটু পরে, ওই দেখো কিরকম মেঘগুলো ঢুকছে। দেখো পুরো নিচ থেকে উপরের দিকে এরকম করে মেঘগুলো ঢুকছে। একটু পরেই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাবে একদম। তো বুদ্ধা পার্ক কমপ্লিট দেখা। এরপর আমরা বেরোচ্ছি এখান থেকে 10:28। আধ ঘন্টা মতো এখানে টাইম স্পেন্ড করলাম, আধ ঘন্টা 40 মিনিট। লর্ড বুদ্ধাকে বাই বাই জানিয়ে
আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারকুল বলে একটা জায়গা। এরপর আমরা যাব এখান থেকে 38 কিলোমিটার, সেখান থেকে টেমি থেকে আরও একটা লোকাল ছোটো ছোটো সাইট সিন আছে, সেগুলো কভার করে আজকের আমাদের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন তোমাদেরকে বলেই দিয়েছি আগে, সেটা হচ্ছে চটকপুর। তবে রাবাংলাতে বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো। রাবাংলা জায়গাটা ইটসেলফ খুব সুন্দর একটা জায়গা। তবে সত্যি কথা বলতে অনেস্টলি আমার মন থেকে ইয়কসামটা কিছুতেই বেরোতে পারছে না। মেন্টালি আই এম স্টাক ইন ইয়কসাম। জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। কালকে যেটা ছিলাম, মানে আগের এপিসোড তোমরা যেটা দেখেছো ইয়কসামে, মানে আমি সেকেন্ডবার আসতে চাই ইয়কসামে আরেকবার। এনিওয়ে, রাবাংলাও সুন্দর জায়গা, তবে সোকল অফবিট জায়গা নয়। আর কারণ রাবাংলা একসময় অফবিট ছিল, এখন আর অফবিট নেই। কারণ মোটামুটি বাঙালি একবার কোনো জায়গায় ঢুকে গেলে সেই জায়গায় আর অফবিট থাকে না, ঠিক আছে? মোটামুটি ফ্যামিলি নিয়ে সব চলে আসবে। চলো এখান থেকে আমরা উপরের রাস্তাটা নিয়ে নিলাম। এটা হচ্ছে তারকুল যাওয়ার রাস্তা, তারকু। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, ফাইনালি 1000 কিলোমিটার্স বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি। 1000 ক্রস করে গেছে অ্যাকচুয়ালি। 36,101 স্টার্ট করেছিলাম, এখন হচ্ছে 37,111। জাস্ট আমরা রাবাংলা ছেড়ে বেরোলাম, এরকম একটা চওড়া সুন্দর রাস্তা, আর 37,111 দেখাচ্ছে রিডিং, মানে 1010 কিলোমিটার বাড়ি থেকে চালিয়ে ফেললাম। বাংলা থেকে বেরিয়ে মোটামুটি 5-6 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে একটা মাইলস্টোন আছে, এটা হচ্ছে NH 510। সিংতাম 25 কিলোমিটার, গ্যাংটক 52 কিলোমিটার। আমরা যাচ্ছি তারকু। রাস্তা ভাই পুরো, এই রাস্তাটা পুরো মাখন, মানে মাখন বললেও কম বলা হবে। পুরো পাহাড়ি রাস্তার একদম প্রপার ভাইবস দিচ্ছে, প্রপার ফিল দিচ্ছে। এরকম আঁকা মানে একদম আর যা কার্ভ করতে যা লিন করতে যাচ্ছি না। তো লাস্ট মাইলস্টোনটা থেকে বেশ কিছু আসার পরে এখানে একটা দেখো ডিরেকশন বোর্ড আছে। তারকু হচ্ছে এপারে সোজা রাবাংলা ওপার থেকে, যেটা থেকে আমরা আসছি, আর পেকু হচ্ছে এইটা ওপরে উঠে যাচ্ছে যেটা। এইখানের অবস্থা দেখছো, পুরো ল্যান্ডস্লাইড হয় না পাথরটা, ওইখানে জায়গাটা পেরিয়ে এলাম, পুরো হচ্ছে কাদা, জল জমে আছে, পুরো ওয়াটার ক্রসিং হয়ে আছে রাস্তাটা। আর এখান থেকে পুরো জায়গাটা দূর থেকে দেখছিলাম, মানে রিসেন্ট দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, আর এখান থেকে জল ঝরছে, এরকম করে ঝর্ণার জল এখান থেকে নামছে। পুরো মারাত্মক অবস্থা। এখনও পর্যন্ত এটা মনে হয় আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সিরিয়াসলি দেখছো কিরকম বড় পাথর পড়ে আছে। এরকম পাথর যদি রানিং অবস্থায় কারোর পড়ে না গায়ের ওপরে, সেই হেলমেট পরে থাক আর যাই পরে থাক, শেষ, ওখানেই খতম। এই যে ডিভাইডারটা থেকে যদি আমরা লেফটে যাই তো টুয়ার্ডস হচ্ছে টেমি, আর এটা হচ্ছে আপার তারকু। এখান থেকে নামচি 32, রাবং 32, ডামথাং 19, আচ্ছা সিংতাম 18, গ্যাংটক 46। আমরা এই রাস্তাটা দিয়ে যাবো মনে হয়, লেফটেরটা এইটাতেই যাবো মনে হয়। 3 ওয়েজ হোটেল বার অ্যান্ড রেস্টুরেন্ট, তারকু 0 মাইল। এখানে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে। আমাদের ফার্স্ট প্ল্যান ছিল তারকু যাওয়ার এখান থেকে, বাট তারপরে দাদা বললো যে না, আগে টেমি হয়ে তারপর যাব। তো টেমি হচ্ছে ওপরের রাস্তা, তো এখান থেকে আমরা ওপরের রাস্তাটা নিয়ে নিলাম সোজা টুয়ার্ডস টেমি। সময় হচ্ছে 11:06। চলো গাড়ি ঘুরে আসি, ঘুরে আসি, বাইক চালিয়ে আসি। অদ্ভুত হবে জানি, বাট ঠিক সামনে একটা ভালো দিন পেতে চলেছে। ও ভাই সিরিয়াসলি আর যাবে? 11:30 বাজে। আর এই যে রাস্তাটা দেখছো, সরু রাস্তাটা ঢুকেছে, এটা অ্যাকচুয়ালি এই রাস্তায় গাড়ি নিয়ে কেউ আসে না খুব একটা, ঠিক আছে? আমরা শুধুমাত্র মানে কি বলবো, অ্যাডভেঞ্চার করার জন্য মেন রোড থেকে ঢুকে এলাম। এটা হচ্ছে তোমার টেমি চা বাগান, টেমি টি এস্টেট। তোমার এস্টাবলিশ হয়েছিল ওখানে, রেখেছিল দেখলাম 1969, 1969-এ। এই জায়গাটা দেখছো না, পুরো গালিচার মতো একটা চা বাগান। দেখো সিরিয়াসলি সিকিমের চা বাগানে ঢুকে গেছি আমরা। দারুণ তো ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ। এই টেমি এরিয়াটা পুরোটাই হচ্ছে চা বাগান এরিয়া বেসিক্যালি। এ দেখছো বাম দিকে চা বাগান, রাস্তার উপরে চা বাগান, এরকম সুন্দর বড় দেবদারু পাইন গাছ দিয়ে ঢাকা চারদিকে রাস্তাটা। সিরিয়াসলি একদম সিনিক রুট পুরো। ও এক একটা টার্ন নিয়ে সামনে যে সিনগুলো চলে আসছে না, এক একটা মন ভরে যাচ্ছে পুরো।
টেমি টি ফ্যাক্টরি হচ্ছে ডান দিকটা, এখানে একটা ছোটো মতো দোকান আছে, ফ্যাক্টরি আউটলেট অর্গানিক টেমি টি, অল টাইপ অফ অর্গানিক টেমি টি অ্যাভেলেবেল হিয়ার। এটা ব্ল্যাক টি তাই তো? এটা হচ্ছে এখানকার সব থেকে দামি চা, এটা ব্ল্যাক টি। এটা 100 গ্রামসের প্রাইস হচ্ছে 500, আর এটা হচ্ছে তোমার মিক্সড মিল্ক টি। এটা মিল্ক তাই তো? এটা মিল্ক আর এটাও মিল্ক। এই যে এই কালারগুলো দেখ, এটা হালকা হলুদ, এই দুটো হলো মিল্ক, এটা একটু ডিপ, এটা হচ্ছে মিক্সড। এটা মিক্সড, বোথ ব্ল্যাক এন্ড মিল্ক টি। এটা গ্রিন টি আর এটা হচ্ছে ব্ল্যাক। একটা প্রাইস কিতনা है? 20 ব্যাগ 120 आफ्टर डिस्काउंट 100 रुपीस। बाजू ए आ दूध प्लान में हम একটা মিল্ক নি আর একটা ব্ল্যাক নি তাহলে। টেমি টি স্টেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এইখানে ডান দিকে দেখছো আই লাভ টেমি, বাট এইটুকু জায়গাটা উঠে 2:13 আর আমরা এখানেই ফুলটা করেছিলাম মিডলি তুরুক রোড। এটা থেকে আমরা নিচের দিকে নেমে গেছিলাম। এই রাস্তাটা থেকে আমাদেরকে যেতে হবে সোজা উপরে, এই রাস্তাটা, এটা হচ্ছে তারেভির রাস্তা। দুটো 40 বাজে, এখন লাঞ্চ করছে এতক্ষণ পরে। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, অর্ডার করেছিলাম 15-20 মিনিট পর দিয়ে গেল। চিকেন চাউ, চিকেন মোমো, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম স্যুপ দিয়েছে এতদিন পরে, সিকিম আসার পরে। অ্যাকচুয়ালি আমরা রাস্তা ভুল করে তো তোমরা দেখলে উল্টো দিকে চলে গেছিলাম তারেভির যেতে গিয়ে। তো আপাতত ঠিক রাস্তাতে আছি, আর এত খিদে পেয়ে গেছিলো মানে ঘুমও পাচ্ছে তার সাথে। তো সেই জন্য ওখানে একটু দাঁড়িয়ে গেলাম, একেবারে লাঞ্চটাও করে নেবো, তারপর আবার বেরোবো। হ্যাঁ 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 ঠিক আছে। সাদাম রেস্টুরেন্ট থেকে একটুখানি এসেছিলাম উইদাউট হেলমেট। এখানে রাখবো? हाँ सर बोलिए। हाँ रुकेगा, इसमें डबल स्टैंड नहीं आता सर, नहीं है सर, इसमें है ভাই। ওই রেস্টুরেন্টটা থেকে একটুখানি এসেছি উইদাউট হেলমেট, তাতেই গাড়ি আটকে দিয়েছে, বলছে এখান থেকে একটু হেলমেট পরে আসুনি কেন, ডকুমেন্টস দাও, চালান কাটবে। আলাদাই লেভেল ভাই, অদ্ভুত ব্যাপার। 50 মিটার ওই রেস্টুরেন্ট থেকে 50 মিটার এসছি, বলে কিনা ফাইন কাটবে উইদাউট হেলমেট। কারা ভাই এরা? বলছে यहाँ पे ऐसे ही तो खोल के नहीं बैठे हैं चेक पोस्ट, कुछ तो काम करना पड़ेगा, তাই বলে এরকম ভাবে চেক ফাইন কাটবে। এনিওয়েজ, এই যে সিঁড়িটা নামছি, এটা হচ্ছে তারেভি ভিউ পয়েন্ট। এখান থেকে একদম সেই ওই পর্যন্ত যাওয়া যায়। এই যে সিঁড়িটা দেখছো এরকম গোল করে চলে গেছে, এরকম করে ওই পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়। ওটা হচ্ছে তারেভির ভিউ পয়েন্ট। সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা। বেশ কিছুটা সিঁড়ি পার করে চলে এসেছি উপর থেকে, আর জাস্ট লুক এট দ্য ব্যাকগ্রাউন্ড। মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে, জানি না কতটা উইন্ড নয়েজে তোমরা কতটা শুনতে পাচ্ছ আমার কথা, বাট দারুণ হাওয়া দিচ্ছে। ওই দেখো পাহাড়টা, লাঞ্চ পর্যন্ত যাওয়া যায় সিঁড়ি ধরে ধরে। আমরা যাচ্ছি না এমনি ডাইরেক্ট। আমার ব্যাকগ্রাউন্ডে তারেভির, আই লাভ তারেভির। আর হাঁপাচ্ছি এতটা কারণ ওই যে সিঁড়িগুলো দেখছো, নামার সময় খুব ভালো লেগেছিলো ভাই, ওঠার সময় অবস্থা খারাপ হয়ে গেছে। তো বেসিক্যালি তারেভিরটা হচ্ছে একটা অফবিট এরিয়া, বিশেষ কিছু নেই। একটা অনেক সিঁড়ি ক্রস করে একটা ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টটা থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যায়, ভ্যালিটা। আর বিশেষ কিছু নেই, একটা রিসর্ট আছে এখানে। ভাই সাব অবস্থা দেখো রাস্তার, এক্ষুনি জেসিবি দিয়ে কাজ করে গেল। শিট ইয়েস উই হ্যাভ ডান ইট। তো অ্যাকচুয়ালি এখন একটা প্রবলেম হচ্ছে যে উত্তরদার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, রিজার্ভে চলছে, আর প্রায় 9 থেকে 10 কিলোমিটার মতো রেঞ্জ আছে, ফুল রেঞ্জ। ওই জন্য দাদা নিয়ারেস্ট পেট্রোল পাম্প সার্চ করেছিল, সেটা দেখাচ্ছে মোটামুটি 27 কিলোমিটারের মধ্যে, বাট উই আর নট শিওর। পাহাড় তো কোন রাস্তা কোথায় গিয়ে থেকে কিছু বলা যায় না। 4:28 এইটা হচ্ছে আমাদের মেল্লি বাজার এরিয়া, ঢুকে গেছি। তিস্তা নদীর স্রোতটা দেখা মনে হচ্ছে না হরপা বান এসছে, সিরিয়াসলি নদীতে কি হরপা বান এসছে নাকি? না মানে সিরিয়াসলি দেখো কেমন একটা
একটা ভয়ঙ্কর ভাবে বইছে স্রোতটা। একে তো পুরো কাদা জল, তারপরে একদম কিরকম একটা ভয়ঙ্কর ভাবে বইছে। মনে হচ্ছে ভাই এসব দেখলে ভয় লাগে সিরিয়াসলি। যা হচ্ছে আজকাল পাহাড়ে, মানে একবার করে পাহাড়ে আসি আর সুস্থ শরীরে অক্ষত শরীরে ফিরে যাই, এটা মনে হয় কত জন্মের পুণ্যের ফল এটা। বাহ, এই সিনারিটা দেখতে খুব সুন্দর লাগে, ছলক ছলক করছে পুরো। কত হলো? 520। हाँ हाँ ख़त्म होता है तो एक्स्ट्रा बैटरी रहता है। हाँ 50% ছিল, তারপরেও ভরলাম 5.16 লিটার। এই সেই চেকপোস্টটা না যেখানে আমাদেরকে চেক করেছিল ডকুমেন্টস না, গাড়ির নাম্বার নোট করিয়েছিল শুধু। সিকিম থেকে বেরিয়ে গেলাম নাকি? राबांगला से आ रहे 20BN3429। জানি না এরা কি চেক করে, পেন্ডিং কেস ফেস আছে কিনা চেক করে মনে হয়। ও বাট আজকের ভাই তিস্তা নদীটা কেমন একটা মনে হচ্ছে যেন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কিরকমভাবে স্রোতটা ওখানে একটা অ্যাগ্রেসিভলি আসছে স্রোতটা। মেবি এটার পর থেকে আমরা সিকিম থেকে বেরিয়ে গেলাম। এইটা থেকে লেফট, হ্যাঁ এইটা মেল্লি বাজার। ইয়েস, দিস ইজ মেল্লি বাজার, আই নো। অ্যান্ড ওটা ছিল মেল্লি চেকপোস্ট। সময় হচ্ছে 4:37। আর এবার সেই আমাদের আবার চেনা রাস্তা 4:45, 4:45। আর এই হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। পাশ দিয়ে বেরিয়ে গেলেন ডক্টর উত্তিও। এখান থেকে আমরা লেফট নেবো। অ্যাজ আই নো, আমার গোপ্রোতে আর 3% চার্জ দেখাচ্ছে, তবুও আমি রেকর্ড করছি। वाह भाई, व्हाट अ डेडिकेशन। इसके लिए तो एक लाइक बनता है गाइज। टाइम হচ্ছে আমাদের 5:20 বিকাল। 34 কিলোমিটার রাস্তা বাকি এখনো। তো এই যে রাস্তাটা আমরা এখান দিয়ে এলাম, এতটা খাড়াই রাস্তা না, মিটারই মাঝে মধ্যে মনে হচ্ছে 45-60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে যাচ্ছে, মানে সেকেন্ড গিয়ারের উপরে তোলাই যাচ্ছে না গাড়ি। আর এখানে ওয়েদারটা হচ্ছে এখনো পর্যন্ত ভালো, বাট প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছে। তো আমাদেরকে এখন ওই রাস্তাটাতে উঠতে হবে। এখন গোপুরে ব্যাটারি ডেড ছিল, এখানে আমরা দাঁড়ালাম, একটু চোখে মুখে জল দিলাম, ফ্রেশ হলাম, ব্যাটারি চেঞ্জ করলাম, আবার সেই আপহিল শুরু হয়ে গেল। ভয়ঙ্কর লেভেলের আপহিল ভাই সাব। তিস্তা ব্রিজটা ক্রস করার পরে পুরো রাস্তাটা না হঠাৎ করে এরকম এলিভেট হয়ে গেল, এরকম করে পুরো হেয়ারপিন লুপ এরকম ঘুরে সোজা এরকম উপরে উঠে যাচ্ছে একদম। এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম, তো সত্যি মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। লামাহাটা ঢুকছে ফাইনালি, 5:30 বাজে আমরা ঢুকছি লামাহাটা ওয়েলকাম করছে দেখো আমাদেরকে। ও ভাই সিরিয়াসলি, লামাহাটার সিগনেচার, মানে 10 তলার সময় উঁচু উঁচু পাইন গাছ আর পুরো মেঘ। হা হোয়াট আ ভিউ ম্যান, লামাহাটার সিগনেচার ভিউ এটা। পাইন গাছগুলো দেখছো, তার ভিতরে এরকম প্রেয়ার ফ্ল্যাগস টাঙানো, মানে এগুলোর মধ্যে ঢুকলে পুরো গা ছমছমে একটা এনভায়রনমেন্ট। জঙ্গলটার ভেতরটাও খালি দেখো, এখানে কিছু নেই তেমন, কিন্তু জঙ্গলের ভেতর মনে হচ্ছে কিন্তু যেন ধোঁয়া একদম পুরো মানে ভরে ভরে রেখে দিয়েছে, জমাট ধোঁয়া একদম পুরো অন্ধকার। ও জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, জাস্ট লুক এট দ্য ভিউ, লাভলি লাভলি। পুরো এতক্ষণ মেঘের মধ্যে দিয়ে সফর করছিলাম, এবার হঠাৎ করে দেখছি সূর্য, আর পাহাড়ি রাস্তার উপরে এঁকে বেঁকে রাস্তা গেছে, তারপরে সূর্যের আলো পড়ছে। ও সত্যি ভাই, মানে এটা মায়াবী পরিবেশ, মায়াবী, একটা কথায় বলতে গেলে মায়াবী লিটারালি ভাই সাহেব। দেখা যাচ্ছে না কিছু, ও মাই গুডনেস। সামনে হিমালয়ানের হেডলাইট দেখা যাচ্ছে না, টেল লাইট দেখা যাচ্ছে না, হেজার লাইট দেখা যাচ্ছে না ভাই সাহেব। যাটা পুরো সত্যি এত কষ্ট করে পাহাড়ে আসা সার্থক। মানে মানুষের স্বপ্ন হয় এগুলো, যে মানুষ ছোটবেলায় আমরা বলতাম না মেঘকে ছোবো, এত আকাশের এত উপরে মেঘ, আমরা মেঘকে ছোবো, সেই স্বপ্নটা আজকে ফুলফিল। মানে সিরিয়াসলি তোমরা কুয়াশা ভাবছো হয়তো এগুলো, না সত্যি এগুলো মেঘ, বিশ্বাস করো এগুলো সত্যি মেঘ, পুরো পাহাড়টা মেঘে ঢেকে রয়েছে একদম।
এটা হচ্ছে তাকদা পুলিশ আউটপোস্ট, 6th মাইল বাজার। ম্যাজিক্যাল ওয়েদার ম্যান, হোয়াট আ ম্যাজিক্যাল ওয়েদার। ঠান্ডা কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু খালি সামনে মেঘ ঢুকছে। 20-30-এর উপরে উঠতেই পারছি না। জোড়বাংলো 9 কিলোমিটার। দিস ইজ না লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দিস ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পুরো মানে লিটারালি মেঘের মধ্যে দিয়ে আমরা রাইড করছি। আর রাইড করছি বলাটা ভুল, রাইট নাও আই এম ফিলিং লাইক আই এম ফ্লাইং থ্রু আউট দ্য ক্লাউডস। সত্যি মেঘের মধ্যে দিয়ে উড়ে বেড়াচ্ছি, গ্লাইড করছি মেঘের মধ্যে দিয়ে এরকম করে। সিরিয়াসলি মানে 50 বছর বয়সে গিয়ে মনে পড়বে এই 25-26 বছর বয়সে এরকম নিজের গাড়ি নিয়ে দার্জিলিং এ এসেছিলাম 2024-এর মে মাসে, আর এরকম মেঘের মধ্যে দিয়ে রাইড করেছিলাম। সত্যি মনে পড়বে এগুলো, একদম পুরো গ্রে ম্যাটারে স্টোর হয়ে থাকছে। জোড়বাংলো 5, ঘুম 6, টাইগার হিল 7, দার্জিলিং 14, মিরিক 41। এগুলো সব কি ওই পারে? ওপারেই যেতে হবে তাই তো? পুরো রাস্তা ভিজে দেখছো, জাস্ট মনে হয় কিছুক্ষণ আগে পুরো ঝমঝমে বৃষ্টি হয়ে গেছে। পুরো বিকাল 6টা, অলমোস্ট 5:56। এখানে আবার বৃষ্টি পড়ছে কন্টিনিউ টিপ টিপ করে। 6:04 দার্জিলিং ঢুকে গেছি আমরা। এই সেই টয় ট্রেনের লাইন। আমাদের সিকিম ট্রিপের 6 নম্বর দিন, মেবি ডে 6, দার্জিলিং ঢুকে গেলাম আমরা। এই রাস্তাগুলো একদম মানে সত্যি বর্ষার বৃষ্টি হলে পাহাড়ের যে রূপ আলাদাই, পুরো অন্যরকম একটা মায়াবী রূপ ধারণ করে বৃষ্টি হলে। দার্জিলিংকে কুইন অফ হিলস কেন বলা হয়, এটা দার্জিলিং না আসলে না তুমি কোনোদিন বুঝতে পারবে না। ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম জেনারেল নলেজে কুইন অফ হিল কাকে বলা হয় না, দার্জিলিং। কিন্তু কেন বলা হয় সেটা ভাই বুঝতে বুঝতে 25-26 বছর বয়স লেগে গেল। ছোটবেলায় আমি একবার ক্লাস 9-এ এসেছিলাম দার্জিলিং বাবা মায়ের সাথে গাড়িতে করে। বিশ্বাস করো কিচ্ছু মনে নেই, খুব ছোট্টখাটো টুকরো কয়েকটা স্মৃতি মনে আছে। কিন্তু এইভাবে যে দার্জিলিংকে ফিল করা, একদম সামনে থেকে একদম ওপেনলি দার্জিলিংকে ফিল করা, দার্জিলিংয়ের রাস্তা, পাহাড়, কার্ভস, ওয়েদার সব কিছু। আমিও পেলাম একটু আগে সাউন্ডটা, টয় ট্রেন আসছে আই থিঙ্ক সামনে থেকে। এই যে লাইন আছে, দূর থেকে হর্নের আওয়াজ পাওয়া যাচ্ছে টয় ট্রেনের। ও এই কর্নার থেকে টয় ট্রেনটা আসবে। ও ম্যান, হ্যালো। টয় ট্রেনের হর্নটা দূর থেকে শুনে না বুকের ভেতর কেমন একটা নস্টালজিয়া হিট করলো পুরো। 6:30 বাজছে আর আমরা ঢুকে গেলাম সোনাডা। একটা গান আছে না অঞ্জন দত্তের, তুম সোনাডা ঘুম পাড়িয়ে কাহুয়া। এপারে সেটা গেছে, লিটারালি সেটা গেছে উঠতে। ওফ, চলো চলো ভাই। আমি যেটাকে 45 বললাম, উত্তরটা বলছে 80 ডিগ্রি অ্যাঙ্গেল। সিরিয়াসলি ওটা 80 না হোক অ্যাটলিস্ট 60 তো হতেই পারে। এইসব রাস্তাও আছে দার্জিলিং। হ্যাঁ, আসিনি কোনোদিন। দার্জিলিংয়ের মেন রোড ছেড়ে আমরা এখন আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি গলিগুচির ভেতর দিয়ে। তো রাস্তা শেষ ভাই। এই রাস্তাটাই তো, এটা চটকপুরের রাস্তা। সিরিয়াসলি কোথা দিয়ে যাচ্ছি ভগবান জানে, কোনো রাস্তা নেই, কিছু নেই। মানে লিটারালি লোকজনের বাড়ি ঘরের গলিগুচির ভেতর দিয়ে যাচ্ছিলাম। এবার এরকম একটা পুরো অফরোড রাস্তা। 6:34 উত্তরটা পিছনে। লুক অ্যাট দ্য রোড, লুক অ্যাট দ্য অ্যাম্বিয়েন্স, লুক অ্যাট দ্য ওয়েদার। জাস্ট অন্ধকার, সন্ধে নামছে, সরু রাস্তা, এরকম পুরো অফরোড রাস্তা আর ঘন জঙ্গল। আই উইশ আমরা পুরোপুরি অন্ধকার নামার আগে চটকপুর পৌঁছে যাব। মনে হচ্ছে যে এই মাঠটা পেরোলে আর রাস্তা নেই। আমার লাইফে করা সেটা অ্যাডভেঞ্চার। একটু দাঁড়াচ্ছি এখানে, এই জঙ্গলটা দেখছো, উপর থেকে লিটারালি এরকম করে মেঘ ঢুকছে, পুরো অন্ধকার, কেউ কোথাও নেই, নট আ সিঙ্গেল পার্সন। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকে গেছি। 9:30 বাজছে, আমাদের হোমস্টের ডিনার চলে এসছে। ডিনারে কি আছে? রুটি, আলু ভাজা আর চিকেন, একদম বাড়ির মতো তেল তেল চিকেন।
অ্যাকচুয়ালি আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে কালকে সকালে বেরিয়ে যাবো, বেরিয়ে টুয়ার্ডস শিলিগুড়ি আমরা নামতে থাকবো আস্তে আস্তে। বাট এখন ডিসাইড করলাম এতটা রাস্তা কষ্ট করে এসছি, তোমরা দেখেইছো অলরেডি আগের ফুটেজগুলো। তো প্ল্যানের চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে আমরা এখানে পুরো দিন স্টে করছি চটকপুরে। কারণ চটকপুর জায়গাটা হচ্ছে একদমই অফবিট একটা জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা। আজকে বেশি কিছু বলবো না, জাস্ট আজকে ডিনার করে প্রচন্ড টায়ার্ড, ঘুমিয়ে যাবো। চটকপুর সম্বন্ধে যা কিছু বলার, যা কিছু ইনফরমেশন সবকিছু তোমাদের কালকের এপিসোডে, নতুন এপিসোডটাতে পুরো ডিটেলস বলে দেবো চটকপুরের ব্যাপারে। আর আজকে তো রাত্রি হয়ে গেছে, সিনারিও কিছু দেখানোর মতো নেই, কালকে সকাল এখান থেকে দেখতে পাবে। সো কানেক্টেড থাকো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে, ব্লগটা ইন্টারেস্টিং লেগে থাকে, অ্যাডভেঞ্চারাস লেগে থাকে, লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সকালের নতুন এপিসোডে। তো গুড নাইট ফ্রম চটকপুর, অ্যাডভেঞ্চারাস চটকপুর।